সময় জিনিসটা বড়ই অদ্ভুত। খারাপ সময় যেমন কাটতে চায় না, তেমনি ভালো সময়গুলো মুহূর্তের মধ্যেই কেটে যায়। তেমনি সুখে শান্তিতে সারিকা আর আদিত্য সংসার জীবনের 6টা বছর অতিবাহিত হয়ে গেছে। বয়স বেড়েছে দুজনেরই। আদিত্যর 45 পেরিয়েছে আর সারিকার বয়স 39-এর কাছাকাছি। বয়স হলে আদিত্যকে দেখে বোঝা দায় যে তার বয়স এত হতে পারে। আমাদের ছোট্ট হাসি খুশি ওরূপে ঐশানী আর সর্বাণীও তার ছোট্ট নেই। পৃথিবীতে 7.5 বছর কাটিয়ে ফেলেছে তারা। স্কুলে ভর্তি হয়েছে দুজনে, ক্লাস 2 এর ছাত্রী দুজনে। তবে এর মধ্যেই একটা খুশির খবর হলো, হাসি খুশির প্রমোশন হয়েছে। তারা দুজনেই বড় দিদি হয়েছে। তাদের কোলে এসেছে তাদের ছোট্ট ভাই অবিদিত্য। দুষ্ট হয়েছে অবিদিত্য ওরূপে অব্র। তবে খুশি না হলেও অব্র হয়েছে হাসির মতো ন্যাওটা। সারিকা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কাকে এনেছি। সারিকা সজ্জলদি কাপড়ে হাত মুছে রান্নাঘর থেকে বসার ঘরে এসে চমকে ওঠে। একটা ছোট্ট পরি আদিত্যর কোলে, মাথায় পরিপাটি করে চুল বাঁধা সাদা দবদবে যেন এক পুতুলকে দেখছে সারিকা। ভিডিও কল আর সামনাসামনি দেখার মধ্যে যে পার্থক্য আছে সেটা সারিকা ভালোভাবে বুঝলো। ছুটে গিয়ে নিজের 2 হাত বাড়িয়ে দিল। তিন্নি, আয় আমার কোলে, আয় জেম্মার কাছে। তিন্নি ভালো নাম তানভি সরকার। এই হলো সাহিত্য আর রূপা 3 বছরের মেয়ে। প্রায় 6 বছর পর দেশে ফিরল ওরা। মেয়ের জন্ম দিয়েছে বিদেশের মাটিতে, তবে এবারে ফাঁকাফাঁকিভাবে ফিরেছে ওরা দেশে। তিন্নি ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো। মাম্মা, মাম্মা, হোয়ার আর ইউ ফাফা? এক প্রকার জোর করে আদিত্যর কোল থেকে নেমে পড়লো তিন্নি। সোজা গিয়ে বসলো সোফায়, হাত পা ছুড়ে কান্না শুরু করলো। ওর কান্না শুনে ঘর থেকে বেরিয়ে এলো হাসি খুশি আর অব্র। হাসি খুশি তিন্নিকে দেখে অবাক হলো। এই, কে তুমি? আমাদের সোফায় বসে আছো কেন? কাঁদছই বা কেন? খুশির প্রশ্ন না বুঝে আরো জোরে কান্না শুরু করলো তিন্নি। কিছুক্ষণের মধ্যেই রূপা লাগেজ টানতে টানতে ঘরে ঢুকে মেয়েকে কাঁদতে দেখে লাগেজ ফেলে ছুটে যায় ওর দিকে। তিন্নি এক লাফে রূপার কোলে উঠে পড়ে। হোয়াটস হ্যাপেন্ড মাম্মা? হোয়াই আর ইউ ক্রাইং? তিন্নি কিছু উত্তর দিল না। মেয়েকে কোলে নিয়েই সারিকার সামনে এসে দাঁড়ালো রূপা। কি বলে ডাকবো তোকে? ছোট পিসি নাকি দিদি? সারিকা আনন্দের সহিত রূপার মাথায় হাত বুলিয়ে দিল। তুই কি বলে ডাকতে চাইছিস? এখানে দিদিভাই, ওই বাড়িতে ছোট পিসি। তাই ডাক। তা আমার দেওর মশাই কোথায়? ও ওই লাগেজগুলো আনছে। সারিকা আদিত্যর দিকে তাকালো। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও সাহিত্যর কাছে, ও একা ব্যাগগুলো আনতে পারবে নাকি? যাও। আদিত্য চলে গেলে সারিকা হাসি খুশি আর অব্রকে নিয়ে আসে রূপার সামনে। হাসি খুশি অব্র, ইনি হলেন তোমাদের কাকি। আর কাকিয়ার কোলে যে বেবিটা দেখছো, ও হচ্ছে তোমাদের বোন তিন্নি। আজ থেকে তোমরা ওকেও তোমাদের সাথে নিয়ে খেলবে। হাসি হাতের ইশারায় রূপাকে নিচু হতে বলল। রূপা হাঁটু মুড়ে বসলো ওদের সামনে। বসতে হাসি খুশি তিন্নিকে টেনে নামাতে লাগলো। তাতে আরও কেঁদে উঠল তিন্নি। রূপা তিন্নিকে বোঝাতে লাগলো, তিন্নি বেটা, লুক অ্যাট দে আর ইউর কাজিনস। তিন্নি চোখ ফিট করতে করতে তাকালো ওদের দিকে। কাজিন? রূপাকে মেয়ের সাথে ইংরেজিতে কথা বলতে দেখে সারিকার কৌতূহল জাগলো। হারে রূপা, তিন্নিকে বাংলা একদমই জানে না? রূপা তিন্নিকে হাসি খুশির কাছে দিয়ে উঠে দাঁড়ালো। অল্প অল্প জানে। আমরা ওর সাথে বাংলাতেই কথা বলতাম সবসময়। কিন্তু আমাদের পাশের বাড়ির একটা বাচ্চার সাথে ও খেলাধুলা করতো। সেখান থেকেই কীভাবে জানি ইংলিশটাই রপ্ত করেছে। তাই বেশিরভাগ সময় ওর সাথে ইংলিশেই কথা বলতে হয় আমাদের। কিন্তু এবার তো ওকে বাংলাটা শেখাতে হবে। দেখ, আমরা একটু বুঝতে পারলে বড় বৌদিদের তো অসুবিধা হবে। রূপা হাসলো। কেন, তুই আছিস তো। আমার মেয়ের মাতৃভাষার শিক্ষক না হয় তুইই হলি। আমার 3টে স্টুডেন্টটা আছে। আজ থেকে না হয় তিন্নিও হলো আমার স্টুডেন্ট, বিনা পরিশ্রমিকে। কথাটা বলেই রূপা আর সারিকা উচ্চস্বরে হেসে উঠল। কিন্তু হঠাৎ সারিকার কিছু একটা মনে পড়ে যেতে চিন্তিত হয়ে ওঠে। শোন না রূপা, আজ না আমি একদম সময় দিতে পারবো না তোদেরকে। একটা বড় অর্ডার পেয়েছি, হাতে বেশি সময় নেই। আমি বরং দুপুরের খাবারটা বাইরে থেকে অর্ডার করে দিই। রূপা সারিকার কাঁধে হাত রাখলো। তুই এত চিন্তা করছিস কেন বলতো ছোট পিসি? আমি আছি তো। আমিও তো এই বাড়ির বউ, আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে।
আজকের রান্নাটা আমি করে নেব। সে কি করে হয়? তুই এত দূর জার্নি করে এলি, তোর বিশ্রামের প্রয়োজন। ছাড় তো বিশ্রামের কথা। এত বছর পর তোদেরকে দেখলাম, আমার হাসি খুশিকে দেখলাম, কত বড় হয়ে গেছে। আগে সবার সাথে জমিয়ে আড্ডা দেব, তারপর বিশ্রাম। তুই কাজ সেরে দুপুরের মধ্যে ফিরে আয়, তারপর তোর সাথে গল্প করব। সংশোধনাগারের সামনে দাঁড়িয়ে আছে একটা বছর 40 অর্ধবয়সী মহিলা। পরনে তার বেগুনি রঙের একটা ফাতলা শাড়ি। দেখলে যে কেউ বুঝতে পারবে তিনি কারোর জন্য অপেক্ষা করছেন। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে সংশোধনাগারের প্রধান দরজা দিয়ে বেরিয়ে আসে আবির চ্যাটার্জি। এদিক ওদিক তাকিয়ে ওর জন্য অপেক্ষারত সেই রমণীর কাছে এসে দাঁড়ায়। কেমন আছো দেবযানী? দেবযানী মৃদু হাসলো। জেলে থাকাকালীন কিছু মনে হয়নি, কিন্তু ছাড়া পাওয়ার পর এই 2 বছর নিঃসঙ্গতায় কেটেছে জীবন। মা বাবা দিদি কারোর কাছে ঠাঁই পায়নি, খুব কষ্ট করে কাটিয়েছি। আমার বাড়ি যাওনি কেন? গিয়েছিলাম, কিন্তু গিয়ে জানতে পারলাম মা 5 বছর আগে বাড়ি বিক্রি করে চলে গেছেন। অবাক হয় আবির। হ্যাঁ, গত 5 বছর যাবৎ গায়ত্রী দেবী আবিরের সঙ্গে একবারও দেখা করতে আসেননি। ও ভেবেছিল হয়তো রাগ করে দেখা করতে আসেননি, কিন্তু উনি যে গত কলকাতায় নেই এটা অজানা ছিল ওর। কি বলছো? কোথায় গেছে মা তাহলে? অন্তু আর পঙ্কজি বা কোথায়? জানি না। পাশের বাড়ির কাকিমা শুধু বললেন মা নাকি ওনাকে বলেছিলেন উনি তীর্থে চলে যাবেন। আবির মাথাটা দুহাত দিয়ে চেপে ধরল। আমি নিজের বলে সব হারালাম দেবযানী। সারিকা আর আমার মেয়েদের তো আগেই হারিয়েছিলাম, এখন মা আর বোনকেও হারিয়ে ফেললাম। আমার সব আপনজনরা হারিয়ে গেল দেবু, সবাই হারিয়ে গেল। দেবযানী আবিরকে ধরল। বয়স বাড়ার সাথে সাথে এবং জেলের কুঠিতে নিঃসঙ্গ জীবন কাটিয়ে নিজের অপরাধগুলো খুব ভালো করে অনুধাবন করেছে আবির। শরীর মন কোনোটাই আর সাথ দেয় না ওর। একটা কঠিন রোজ্জে বাসা বেঁধেছে তার শরীরে। দেবযানী সেই বিষয়ে অবগত। আবিরকে ধরে নিয়ে গিয়ে সে অটোতে বসায়। কোথায় যাব আমরা এখন দেবযানী? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। আমি একটা ছোট্ট 1 কামরার ঘরে থাকি। কম বেতনের একটা চাকরিও খুঁজেছি, সেটা দিয়ে 2টো ফেট কোনো মতে চলে যাবে। আবির আর দেবযানীর অটো ছুটে চলল নিজেদের গন্তব্যের দিকে। সারিকা সেই একটা ছোট্ট ঘরের মধ্যে গড়ে তোলা টেইলার 4 তলার একটা বিল্ডিংয়ে পরিণত হয়েছে। সেখানে বেতনভোগ কর্মচারীর সংখ্যা 100-এরও বেশি। আদি সারিকা টেইলার্স এখন নিজের নাম বদলিয়ে আদি সারিকা ফ্যাশন হাউস নামে রাজ করছেন ঝাড়গ্রামের বুকে। শুধু ঝাড়গ্রাম নয়, সারিকা আরও কয়েকটা জেলায় আউটলেট খুলেছে নিজের ফ্যাশন হাউসের। নিজের একটা পরিচিত গড়ে তুলেছে ও আদিত্যকে পাশে নিয়ে। নিজের অফিস রুমে বসে নতুন অর্ডারে কিছু ডিজাইন সম্পর্কে কর্মচারীদের সঙ্গে আলোচনা করছিল ও। হঠাৎ বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে বেরোয়ও। 2জন খুব পরিচিত মানুষের সঙ্গে দেখা হয় ওর। আপনারা? তুমি? সারিকার সামনে এখন দাঁড়িয়ে আছে 6 বছর আগে ওকে বিনা কারণে বহিষ্কার করা ওর অফিসের সেই বস রাজীব সেন এবং ওনার স্ত্রী মৌসুমী সেন। সারিকা ওনাদের দেখে মুচকি হাসলো। কি ব্যাপার ম্যাম, এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? মৌসুমী সারিকাকে দেখে মুখ বাঁকালো। শেষমেশ সেলস গার্লের চাকরি ফেলে? যাই হোক, আমি ওই ফ্যাশন হাউসের অনেক নাম শুনেছি, তাই এলাম এখানে। আমি কয়েকটা ইউনিক ডিজাইনের বেনারসে অর্ডার দিতে চাই। তোমার মালিককে ডাকো। সারিকা মৃদু হাসলো। মালিক নয়, মালকিন। উনি আপনার সামনেই দাঁড়িয়ে আছেন ম্যাডাম, মিসেস অভিসারিকা সরকার। মৌসুমী অবাক হয়ে তাকালো সারিকার দিকে। তুমি এই ফ্যাশন হাউসের অনার? স্ট্রেঞ্জ। সারিকা মৌসুমীর কথাকে গুরুত্ব না দিয়ে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের উদ্দেশ্য বলল, পায়েল, ওনাকে বেনারসের লেটেস্ট ডিজাইনগুলো দেখাও। ওকে ম্যাম। কথাটা বলে সারিকা আর এক মুহূর্ত দাঁড়ালো না, নিজের অফিস রুমে চলে গেল। ল্যাপটপটা খুলে কাজ করছিল, হঠাৎই দরজায় টোকা পড়ে। আসতে পারি ম্যাডাম? সারিকা মাথাটা তুলে দরজার দিকে তাকাতেই হেসে ফেলে। আসুন স্যার, আসুন, আমার পতিদেবতা। আদিত্য দরজা ঠেলে রুমে ঢুকে সোজা সারিকার পাশে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার সারিকা, কখন বাড়ি যাবে? রূপার সাহিত্য তোমার জন্য ওয়েট করছে কখন থেকে। সারিকা নিজের হাতের ঘড়িটা দেখে চমকে উঠলে। এ বাবা, 2:30 বেজে গেছে। আমি একদম খেয়াল করিনি গো। চলো চলো, তাড়াতাড়ি চলো।
সারিকা বাড়িতে ঢুকে আরও একবার সারপ্রাইজড হয় অহনা, অভিক আর বিনীতকে দেখে। বিনীত হলো অহনার অভিকের একমাত্র ছেলে, বয়স 5 বছর। সারিকাকে দেখেই ও সারিকার কাছে ছুটে আসে। বড় মিমি, তুমি অনেক দিন আমাদের বাড়ি যাও না কেন? দাদান স্টার হয়ে যাওয়ার পর থেকে তুমি আর আমাদের বাড়ি যাও না কেন? বাবার কথা শুনেই মনটা খারাপ হয়ে গেল সারিকার। এই 6 বছরে যেমন অনেক কিছু পেয়েছে, ঠিক হারিয়েছে অনেক আপনজনকে। ওর বড় জেঠি, মেজ জেঠু, ওর বাবা পরলোক গমন করেছেন। ওই প্রজন্মের আছে বলতে শুধু ওর মেজ জেঠি আর ওর মা, তাও মেজ জেঠির শরীর ভালো না। বাবার কথা মনে পড়তেই কষ্ট পেলে ও, তবুও বাচ্চাদের সামনে নিজের দুঃখটা প্রকাশ করলো না। চল আগে জমিয়ে খেয়ে নিই, দেখি তো ছোট মিমি কেমন রান্না করেছে, তারপর তোর সাথে গল্প করব। কিন্তু বড় মিমি, আমার একটা নালিশ আছে তোমার কাছে। বিনীথের গাল ফুলানো দেখে হাসি পায় সারিকার। সেও কোমরে হাত দিয়ে ফেলে। তা কি নালিশ শুনি আমার বাইফোর? আমাকে অব্র মেরেছে। সারিকা রাগী দৃষ্টিতে তাকালো অব্রর দিকে। অব্র তৎক্ষণাৎ ছুটে ফেলালো। অহনা এসে বিনীতের সামনে দাঁড়ালো। আর তুমি যে ওকে কামড়েছ সেটাও বলো। 1 সপ্তাহ নিজের বাড়িতে থেকে সাহিত্য আর রূপা তিন্নিকে নিয়ে চক্রবর্তী বাড়িতে গেছে। সারিকা আর আদিত্য যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারিনি ওরা। ওদেরকে কলকাতা যেতে হবে জরুরি একটা কাজে। 6 বছর আগে ট্রেনে ভিড় ঠেলে ওঠা সারিকা আর আদিত্যর কাছে এখন নিজেদের গাড়ি আছে, তাতে করেই যাবে ওরা। হাসি খুশির স্কুলে ছুটি, তাই 2 মেয়ে আর 1 ছেলেকে নিয়েই বেরিয়ে পড়েছে ওরা কলকাতার উদ্দেশ্যে। আদিত্য ড্রাইভিং সিটে বসেছে। 4 চাকা চালানো অভ্যাস করে নিয়েছে। ওর পাশেই বসে আছে সারিকার পিছনে হাসি খুশির সাথে বসেছে অব্র। সারিকার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফাইল আগেই চলে গেছে সেখানে। আদিত্য গাড়ি চালাতে চালাতে সারিকার দিকে তাকায়। নিজেকে তোমার হাজব্যান্ড হিসেবে পরিচয় দিতে আমার গর্ব হয় সারিকা। সারিকা ব্রুকুসকে তাকালো। আমি আজ যা হয়েছি সেটা তো শুধু তোমারই জন্য আদি। তুমি আমার লাকি স্টার। তুমি আমার জীবনে আসার পর থেকে আমার সাথে শুধু ভালো ঘটনাই ঘটেছে। সেদিক থেকে দেখতে গেলে তুমিও কিন্তু আমার লেডি লাক। গত 6 বছর আমি একটা কেসও হারিনি, সেটা কিন্তু তোমার সাথে গাঁটছড়া বাঁধার পর থেকে। আই লাভ কথাটা আদিত্য শেষ করার আগে জোরে একটা সিমটি খায় সারিকার কাছ থেকে। সারিকা ফিসফিসিয়ে বলে, সংযত হও আদি, পিছনে ছেলে মেয়েরা আছে, মুখে লাগাম দিতে শেখো। আদিত্য একবার পিছনে তাকিয়ে ড্রাইভিংয়ে মন দেয়। আবার সারিকা পিছনে তাকায়। খুশি ভাইকে আমার কাছে দে তো, ওর মনে হয় ঘুম এসেছে। খুশি কোনো রকমে অব্রকে পিছন থেকে সামনে পাঠায় সারিকার কাছে। সারিকা অব্রকে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। 20 তলার বিল্ডিংয়ের 4 তলা আর 5 তলা সেজে উঠেছে বিভিন্ন লাইটস আর বেলুনে। ব্যানারে জলজল করছে আদি সারিকা ফ্যাশন হাউস নামটা। মূলত এটা কলকাতার আউটলেট, যেটা আজ থেকে প্রায় 1 বছর আগে ওপেন করেছিল সারিকা। আজ 1 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে সারিকা আসছে এই অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। ঝাড়গ্রাম থেকে কলকাতায় আসতে আসতে সারিকাদের সন্ধ্যা হয়ে যায়। ওদের গাড়ি এসে থামে বিল্ডিংয়ের সামনে। ওরা গাড়ি থেকে নামতে ওদের ওয়েলকাম করতে কয়েকজন এসে উপস্থিত হয়। তাদের মধ্যে হঠাৎ একটা মহিলা কণ্ঠে বলে ওঠে, সারা তুই? প্রায় বলতে বসা একটা পরিচিত মহিলা কণ্ঠ শুনে সারিকা এবং আদিত্য দুজনেই সেই মহিলার দিকে তাকিয়ে চমকে ওঠে। সারিকার মুখ থেকে বেরিয়ে আসে দেবযানী এগিয়ে আসে সারিকার দিকে। সারিকা দেবযানীকে ভালো করে লক্ষ্য করে। ওর কোম্পানির আইডেন্টিটি কার্ড ঝুলছে দেবযানীর গলায়। তুই এই কোম্পানিতে কাজ করিস? দেবযানী একটা দীর্ঘশ্বাস ফেলল। ভাগ্য আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে সারিকা। যাই হোক, আমার অনেক ভালো লাগছে তোর সাফল্য দেখে। সারিকা মৃদু হাসল। কবে ছাড়া ফেলি? 2 বছর আগে। সারিকা আর কিছু ভুলল না দেবযানীকে। গাড়ি থেকে হাসি খুশি আর অব্রকে নিচে নামায়। হাসি খুশিকে দেখে দেবযানীর মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠা। ওরা তোর আর দেবযানীকে হাত দেখিয়ে থামিয়ে দেয় সারিকা। ওরা আমার আর আদিত্যর সন্তান। ম্যাম, স্যার এবার ভিতরে চলুন। আদিত্যর কোলে অব্র আর হাসি খুশিকে এক হাত দিয়ে ধরেছে হাসির হাত আর হাসিকে ধরে রেখেছে সারিকা। এভাবেই এগিয়ে চলে সারিকা আর আদিত্য ভিতরের দিকে। প্রায় 8 বছর পর মুখোমুখি দাঁড়িয়ে আছে আবির
আর সারিকা। দেবযানীর সঙ্গে ওরও ইনভাইটেশন ছিল এই পার্টিতে। তবে আবিরের চোখ হাসি আর খুশির দিকে, চোখে মুখে তার আনন্দ উপচে পড়ছে। যেই কারণে ও সারিকাকে ছেড়েছিল সেটাই পায়নি, অথচ যাকে দোষী বানিয়ে ছেড়ে দিল সেই আজ স্বামী সন্তান নিয়ে সুখী জীবন কাটাচ্ছে। ওরা হাসি খুশি। কথাটা বলে আবির হাসি খুশির দিকে এগোতে গেলে সারিকার সামনে বাধা হয়ে দাঁড়ায়। খবরদার, আমার মেয়েদের ধারের কাছেও আসবে না। দুপোটা জল গড়িয়ে পড়লো আবিরের চোখ দিয়ে। ওদের সাথে একটাবার কথা বলতে দাও আমায় সারিকা, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। না আবির, আমি চাই না আমার মেয়েরা তোমার সাথে পরিচিত হোক। পায়েল, ওদের নিয়ে যাও। পায়েল হাসি আর খুশিকে নিয়ে যেতে গেলে আদিত্য ওদের বাধা দেয়। দাঁড়াও পায়েল। আদিত্য অব্রকে কোল থেকে নামিয়ে হাসি আর খুশিকে ধরে আবিরের সামনে দাঁড় করায়। আবিরের চোখে চোখ রেখে বলে, মিস্টার আবির চ্যাটার্জি, মিট মাই ডটার্স, ঐশানী সরকার অ্যান্ড সর্বাণী সরকার। সারিকা বিস্মিত চোখে আদিত্যর দিকে তাকালে আদিত্য চোখের ইশারায় আশ্বস্ত করে সারিকাকে। আবির হাঁটি মুড়ে বসে হাসি খুশির সামনে। আমাকে ক্ষমা করে দিস তোরা, তবে তোরা একজন যোগ্য মানুষের কাছে বড় হচ্ছিস। তোরা খুব লাকি যে তোদের বাবা আদিত্য সরকার। আবিরের চোখ ভিজে ওঠে। হাসি আবিরের চোখের জলটা মুছিয়ে দেয়। তুমি কাঁদছো কেন আঙ্কেল? আবির নিজের চোখের জলটা মুছে নেয়। কাঁদছি না, চোখে কি যেন একটা পড়েছে। ভালো থাকিস। আবির উঠে দাঁড়ায়। নিঃশব্দে আদিত্যর কাছে হাত জোড় করে ধন্যবাদ বলে চলে যায় ওখান থেকে। দেবযানী সারিকার পাশে এসে দাঁড়ায়। আমরা যে অপরাধ করেছি তার শাস্তি পাচ্ছি এখনো। আবিরের ক্যান্সার ধরা পড়েছে, ও হয়তো আর বেশি দিন বাঁচবে না। তবে হাসি খুশিকে দেখার ইচ্ছেটা এভাবে যে পূরণ হয়ে যাবে ভাবিনি। পারলে আমাদের ক্ষমা করে দিস। দেবযানী ওখান থেকে চলে যায়। হাসি আর খুশি সারিকার সামনে এসে জিজ্ঞাসা করে, মা, ওই আঙ্কেলটাকে কি বললো? কাঁদছিল কেন ওই আঙ্কেলটা? আঙ্কেলটা বুঝি খুব কষ্ট? সারিকা দুই মেয়েকে নিজের পেটের কাছে জড়িয়ে রাখলো। কেউ না মা, ওই আঙ্কেলটা তোমাদের কেউ না। চলো বসবে, চলো। ঘড়ির কাঁটায় রাত 1টা মতো ভাজবে। অনেকটা রাত হয়ে যাওয়ায় সারিকা আর আদিত্য ঝাড়গ্রাম যেতে পারেনি। কলকাতাতেই একটা হোটেলে উঠেছে ওরা। অব্র অনেক আগেই ঘুমিয়ে পড়লে হাসি খুশি এখনো জেগে আছে। দুজনে আপন মনে বিছানার ওপর খেলছে। সারিকা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। আদিত্য পিছন থেকে ওর কাঁধে হাত রাখলো। সারিকা গাঁড় ঘুরিয়ে তাকালো আদিত্যর দিকে। তুমি? আদিত্য সারিকার পাশে দাঁড়ালো। আবিরের কথা ভাবছ? সারিকা মাথা নাড়িয়ে না বোঝালো। আদিত্য মুচকি হাসলো। যেভাবে মিথ্যেটা খুব সহজেই ধরা পড়ে যায়, সেখানে মিথ্যে বলে কি লাভ সারিকা? সারিকা একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রকৃতি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আদিত্য ব্রু কুঁচকে তাকালো। মানে? মৃত্যু পথযাত্রী একজন মানুষের মৃত্যু কামনা করা উচিত নয়, তবুও সেই মানুষটাই তো কয়েকটা বছর আমাকে বেঁচে থাকতেই নরকের যন্ত্রণা ভোগ করিয়েছিল। প্রকৃতি তার বিচার করেছে আদিত্য। আমাকে নিঃস্ব করতে চাওয়া মানুষটাই আজ নিঃস্ব হয়ে গেছে। কষ্ট হচ্ছে না, তবে খারাপ লাগছে। আমরা আবিরের ট্রিটমেন্ট করতে পারি না? সারিকা চৌকিতে তাকালো আদিত্যর দিকে। আবারও একবার বিস্মিত হলো আদিত্যর কথা শুনে। এই মানুষটা আর কতভাবে মুগ্ধ করবে ওকে? নিজের বউয়ের প্রাক্তনের জন্য এরকম ভাবনা যার মাথায় আসতে পারে, সেটা একমাত্র আদিত্যই। খরচটা আমরা চালাতে পারি, কিন্তু দ্বিতীয়বার ওর মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু ওদের সাথে যোগাযোগ করব কিভাবে আমরা? ফোন নম্বর, ঠিকানা কিছুই তো আমরা জানি না। সারিকে কিছু একটা ভেবে উত্তর দিল, আমি অফিসে ফোন করে কালেক্ট করছি। তুমি তাহলে কালেক্ট করো, আমি হাসি খুশিকে ঘুম পড়াচ্ছি। আদিত্য যেতে গেলে পিছন থেকে ডাক দেয় সারিকা, এই শোনো। আদিত্য ঘুরে তাকায়। হ্যাঁ বলো। আমার মনে কিন্তু আবিরের জন্য এক ফোঁটাও জায়গা নেই। আমার পুরো মনটা জুড়ে শুধুই তুমি আর আমার সন্তানরা। আদিত্য ঠোঁট যুগল প্রসারিত হয়। আমি জানি। হিমশীতল এক বরফের দেশে জানালার কাছ ধরে দাঁড়িয়ে আছে এক অর্ধবয়স্ক রমণী। মুখে গড়ন এবং শরীরের ভাঁজ দেখে বোঝা যায় বয়স তার 50-এর কাছাকাছি। পরনে শীতকালীন পোশাক, হাতে একটা বয়স 11-12 বছরের বালকের ছবি। কোথায় হারিয়ে গেলি ফলাস আমাদের কাছ থেকে? তোর সখীর দিদি জামাইবাবুও চলে গেলেন।
আর এখানে আমাকে সবাই একা করে দিল। তুই তো তোর মাসিমণিকে খুব ভালোবাসতিস। বল তাহলে এই মাসিমণিকে কিভাবে ভুলে গেলি তুই? কিভাবে আসিস 26টা বছর আমাদেরকে ছেড়ে? একবারও কি মনে পড়ে না তোর আমাদের কথা? কাউকে না বলে বেরিয়েছিলি সাইকেল নিয়ে। সাইকেল পেয়েছিলাম কিন্তু তোকে পাইনি। কোথায় আসিস তুই? মহিলাটির কাঁধে কেউ হাত রেখে বলল, শোভা। শোভা চোখের জলটা মুছে ঘুরে তাকালো লোকটার দিকে। লোকটা বলল, তোমার বোনপো আর এই পৃথিবীতে নেই শোভা। বেঁচে থাকলে কি ও ফিরে আসতো না? নিজের পরিচয় ঠিকানা বলতে পারার মতো যথেষ্ট বড় ছিল ও। শোভা নিজের দুহাত দিয়ে সরিয়ে দিল লোকটাকে। আমার ফলু বেঁচে আছি, কিচ্ছু হয়নি ওর। দেখবো একদিন ঠিক ফিরে আসবে আমার কাছে, আর আমি সেই দিনটার অপেক্ষাই করছি। গভীর রাত, ঘুম নেই সারিকার চোখে। ওর সঙ্গে রাত জাগছে আদিত্য। মেয়েদেরকে ঘুম পাড়িয়ে ওরা ব্যালকনিতে বসে বসে রাতের কলকাতা দেখছে। হঠাৎ সারিকা বলে উঠল, কতগুলো বছর পর রাতের তিলোত্তমাকে দেখছি আবার। জানো আদি, রাতের এই কলকাতা শহরটা আমার খুব পছন্দের। যাবে লং ড্রাইভে? আদিত্য থেকে এমন কথা আশা করেনি সারিকা, তবে ওর এই প্রপোজালটা মন্দ লাগেনি। হ্যাঁ বলতে গিয়েও থেমে যায় সারিকা। কথা পাল্টে বলে, ঝাড়গ্রাম থেকে এত দূর ড্রাইভ করে এসেছো, এমনি টায়ার্ড তুমি। রাতটুকু রেস্ট নাও, কাল আবার সকাল সকালই বেরোতে হবে। হাসি খুশির স্কুল আছে। কালকের দিনটা না হয় এখানেই থাকি, শহরটা ঘুরে দেখি। এখন একটু রাতের কলকাতাটা ঘুরে আসি। মাথা খারাপ নাকি? ছেলেমেয়েরা ঘুমোচ্ছে আর আমরা লং ড্রাইভে যাব। ফাইল তো পাশের রুমেই আছে, ওকে এখানে ডেকে নাও। ও হাসি খুশি আর অব্রর কাছে থাকুক। আমরা ঘুরে আসি আর ওদেরকে নিয়ে কাল সকালে বেরোবো। সারিকে চিন্তিতে শুরু বলছো, কিন্তু ওদের একা রেখে যাওয়াটা কি ঠিক হবে? ফাইল তো তোমার বিশ্বস্ত মানুষ, ওর কাছে আমাদের ছেলেমেয়েরা সেফ। অব্র যদি উঠে পড়ে, ওর তো তোমার মতোই ফাত লাগুন। আমাকে আর তোমাকে না দেখতে ফেলে চিৎকার করবে, তখন ফাইলও সামলাতে পারবে না। আদিত্য অনেক চিন্তা ভাবনা করে দেখলো সারিকে ঠিকই বলেছে, তাই আমতা আমতা করে বলল, হোটেলের নিচে একটা চায়ের দোকান দেখলাম, ঢোকার সময় অন্তত চাটা খেয়ে আসি চলো। এই হালকা শীতে দোয়া ওঠা গরম চা জমে যাবে। সারিকা হো হো করে হেসে উঠল, ওরে আমার সাক্ষর, এটাই ভালো না আসল কারণ। চলো তাহলে তোমার ইচ্ছাটা পূরণ করে আসি। দুটো মাটির বাড় হাতে নিয়ে কলকাতার রাস্তার পাশাপাশি হাঁটছে এক দম্পতি। আদিত্যর হয়তো এই প্রথম রাতের কলকাতায় হাঁটা, কিন্তু সারিকা এর আগেও বেরিয়েছে কলকাতার রাস্তায় রাত্রিবেলা আবিরের সাথে। ফাইলকে ছেলে মেয়েদের কাছে রেখে কাছে পিঠেই ঘোরাঘুরি করছে ওরা। ছায়ে চুমুক দিয়ে সারিকা বলে উঠল, আচ্ছা আদিত্য, কেউ কোনোদিন সাহিত্যের খোঁজ করেনি? মানে খবর বা খবরের কাজে সাহিত্যের নিখোঁজের খবর বেরোয়নি? আদিত্য কয়েকটা বছর পিছিয়ে গেলেও সাহিত্যের নিখোঁজের কোনো খবর পেয়েছিল কিনা মনে করে উঠতে পারল না। না, এমন কোনো খবর পায়নি। না হলে অবশ্যই সাহিত্যকে ওর আপনজনের কাছে ফিরিয়ে দিয়ে আসতাম। প্রিয়জনদের হারানোর কষ্টটা আমি বুঝি, তুমি কোনো খবর ছাপাতে দাওনি? আদিত্য একটা দীর্ঘশ্বাস ছাড়লো। টানাটানির সংসারে আবার খবর ছাপানো। তখন দুমোটো চাল জোগাড় করতে এদিক ওদিক ঘুরেছে। বাবার রেখে যাওয়া এই বাড়িটাই ছিল একমাত্র সম্বল। মায়ের গয়নাগুলো বিক্রি করার কথা ভাবতাম, কিন্তু মায়ের স্মৃতি নষ্ট করতে মন ছাই দিত না। কয়েকটা জায়গা জমি করে তখন নিজেদের পড়াশোনাটা কমপ্লিট করেছিলাম। তারপর ওকালতির প্র্যাকটিস শুরু করার পর ধীরে ধীরে সাহিত্য আর অহনাকে স্কুলে ভর্তি করাই। ওদের পরিচয় পাল্টাতে সমস্যা হয়নি, আইনজীবী হওয়ায় এই সুবিধাটা পেয়েছিলাম। সিনিয়র একটা দাদার সাহায্যে ওদের নকল সব ডকুমেন্টস তৈরি করতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। সারিকা শেষ হয়ে যাওয়া ছায়ের ভাড়টা ফেললো একটা ডাস্টবিনে। আদিত্য নিজের খালি ভাড়টা ফেললো। চলো এবার তাহলে ফিরে যাই। হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম। চলো। ওরা ফিরতে পথে আবার হাঁটা শুরু করলো। কিছুক্ষণ নীরবতার মাঝে আদিত্য হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে সারিকা নিজের সর্বশক্তি দিয়ে ধরে নেয় ওকে। সাবধানে আদি, এভাবে অন্যমনস্ক হয়ে হাঁটছো কেন? আমি কি তোমাকে হার্ট করলাম? সাহিত্য ছোটবেলার প্রসঙ্গ তুলে। আদিত্য সোজা হয়ে দাঁড়ালো। একটা সাফা আতঙ্ক ঘিরে ধরল ওকে। সারিকা,
সারিকা চিন্তিত মুখে বলল, কি হয়েছে আদি, তুমি ভয় পেয়ে আছো কেন? আদিত্য সারিকার হাত দুটো চেপে ধরল। যদি ভাইয়ের কোনো আপনজন কোনোদিন ওর অধিকার নিয়ে সামনে এসে দাঁড়ায়, তাহলে ও কি আমাকে ভুল বুঝবে, ছেড়ে চলে যাবে আমাকে? এতক্ষণ সারিকা বুঝলো আদিত্য চিন্তার কারণ। ও নিজেকে বারবার দোষারোপ করতে লাগলো আদিত্যকে এই কথাগুলো বলার জন্য। ঠিক ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বড় হয়েছে সাহিত্য। যদি এমন কোনো দিন আদৌ আসে, আমার মনে হয় ও এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে তুমি কষ্ট পাও। যে তোমার জন্য নিজের ভালোবাসাকে বলি দিতেও পিছু পা হয়নি, সে তোমাকে কষ্ট দেবে না আদি। আমার খুব ভয় হচ্ছে সারা, ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই সেটা জানতে পেরে ও যদি আমাকে... অতীতের কথাটা শেষ হওয়ার আগে সারিকা ভুলে ওঠে, রক্তের সম্পর্কই যদি সব হতো, তাহলে সদ্য জাতকে ডাস্টবিনে আর বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখা যেত না। সবার ঊর্ধ্বে ভালোবাসার সম্পর্ক। মানুষ বাঁচে ভালোবাসায়, রক্ত তো ভাইরাস ব্যাকটেরিয়াও বেঁচে থাকে। কিন্তু আমার থেকে তুমি তোমার ভাইকে বেশি চেনো। একবার ভেবে দেখো তো সাহিত্য ঠিক কি করতে পারে আর পারে না। আদিত্য মুখে কিছু বলল না। সারিকার একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে এগিয়ে চলল ওদের গন্তব্যে। তারপরের দিনটা কলকাতায় থেকে তারপরের দিন ঝাড়গ্রামে ফিরে এলো সবাই। ফিরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয় আদিত্য আর সারিকা। হাসি খুশির স্কুল থাকা ওদেরকে স্কুলে ড্রপ করে অব্রকে নিয়ে চক্রবর্তী বাড়িতে ঢুকলো ওরা দুজন। অনেক কিছু পাল্টেছে এই বাড়ির। এখন বাড়ির গিন্নি সারিকার বড় বৌদি সোনালী, বিশাখা দেবপূর্ণ সমান তালে সংসার সামলাচ্ছে। বাড়ির তৃতীয় প্রজন্মের প্রায় সবাই বাইরে পড়াশোনা করছে। বাড়িতে আছে শুধু দেবপূর্ণার দুই ছেলে, দেবাংশু আর প্রিয়াংশু, আর অহনার ছেলে বিনীত। সারিকা বাড়িতে ঢুকতে ওদের অভ্যর্থনা করলো বাড়ির মেজ মেয়ে পদ্মাবতী চক্রবর্তী। তার বয়সও 23 পেরিয়েছে। এসো ছোট পিসি, ছোট পিসাই। সারিকা পদ্মাবতীর গালে হাত রাখলো। কত বড় হয়ে গেছিস রে পদ্মা, কবে এলি বাড়িতে? এই তো 2 দিন হলো ফিরেছি। বেশি করে ছুটি নিয়ে এসেছিস তো? কটা দিন থাকবি তো বাড়িতে? হ্যাঁ, 1 সপ্তাহের মতো আছি। আর তোর ভাইয়ের কি খবর? দিল্লি যাওয়ার পর থেকে তো আর ফোনই করে না। ওর কথা ছাড়ো তো, তোমরা ভিতরে চলো। মা, বড় মা, কাকিমারা অপেক্ষা করছে তোমাদের জন্য। এই অব্র, আমার কাছে আয়। অব্র আদিত্যর হাত ছেড়ে পদ্মর হাত ধরল গিয়ে। তারপর সারিকা আর আদিত্য ভিতরে চলে গেল। অব্র ইশারায় পদ্মকে নিচু হতে বলল। পদ্ম তাই করলো। এই কি চলছে রে তোর মাথায়? পদ্ম দিদি, তোমার কাছে চকলেট আছে? মা, না, আমি চকলেট খেতেই দেয় না। পদ্মা খানিকটা অবাক হয়। স্ট্রেঞ্জ, তোর মা তোকে চকলেট দেয় না? কিন্তু তোর মাই তো একজন চকলেট লাভার। বেজার মুখ করে অব্র প্রত্যুত্তর করলো, আমি শুনেছি দিদিভাইরা চকলেট খেত ছোটবেলায়, কিন্তু মা আমাকেই দেয় না শুধু। মা বাবা একটু ভালোবাসে না আমায়। না অব্র, মা বাবা দুজনেই তোমাকে খুব ভালোবাসে। তাহলে কি আসলে কি তো আমাকে চকলেট খেতে দাঁতে ফোকা হয়, তাই মা বাবা তোমাকে খেতে দেয় না। তাহলে দিদিভাই খেত যে, ওদের দাঁতে ফোকা হয়েছিল বলেই তোমাকে দেয় না। আর তুমি সত্যি বলেছ? একদম। আদিত্য আর সারিকা সোফায় বসতে সব বৌদিরা অস্থির হয়ে পড়ে ননদ নন্দাইয়ের আপ্যায়নের জন্য। কি ব্যাপার আদিত্য দা, কলকাতা থেকে আসতে এত দেরি হলো যে? আদিত্য কিছু বলার আগে সারিকা বলে ওঠা, আর বলো না ছোট বৌদি, আমরা তো কাল বিকেলেই ফিরে আসতাম, কিন্তু ওর ওয়ালেটটা হারিয়ে যাওয়ায় থানা পুলিশ করতে গিয়ে আরও একটা দিন থেকে যেতে হলো। কি বলছো? তাহলে পেয়েছো তো ওয়ালেটটা? না, এখনো পাইনি। ওতে তোমাদের আদিত্যদার ভোটার কার্ড, প্লেন কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব আছে। তবে পুলিশ বলছে খবর পেলেই আমাদের জানাবে। এইসব জিনিস কেউ হারায় বলো? যাই হোক, তোমরা বসো, আমরা একটু রান্নাঘর থেকে আসি। বিশাখা বাদে সবাই রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেল। বিশাখা বসলো ওদের সামনে। বলছে, আদিত্য, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দেব। আদিত্য চিন্তিত মুখে বলল, কি কাজ মেজ বৌদি? কিছু হয়েছে? আদিত্যকে চিন্তিত দেখে বিশাখা হেসে ফেলল। অত চিন্তার বিষয় নয়। আসলে তোমার তো অনেক চেনা জানা আছে। যদি আমাদের পদ্মর জন্য একটা ভালো ছেলের খোঁজ দিতে পারো। এত তাড়াতাড়ি পদ্মের বিয়ে দিয়ে দেবেন? এখনও তো পড়াশোনা করছে। মাস্টার্সটা শেষ হলেই বিয়ে দিয়ে দেব। এখনকার যুগ ভালো না। বাইরে থাকে 7 বছর তো হয়ে গেল, ভয় হয় খুব। এত আদিত্য কিছু বলার জন্য মুখ খোলার আগে পদ্ম এসে উপস্থিত হয় এখানে।
ছোট ফিসাই, তোমাকে কেউ একজন খুঁজছেন বাইরে। আদিত্য বিস্মিত চোখে তাকালো। আমাকে? হ্যাঁ গো, তোমাকে। ইনি বাইরেই দাঁড়িয়ে আছেন। আচ্ছা চলো। আদিত্য বসার ঘর থেকে বেরিয়ে বাইরের উঠোনে এলো। সারিকা এলো পিছু পিছু। আদিত্যর জন্য অপেক্ষা করছেন দুজন ভদ্রলোক এবং ভদ্র মহিলা। আদিত্য তাদের সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ বলুন, আমি আদিত্য সরকার। তাদের মধ্যে থেকে অল্প বয়সী পুরুষটি বলে উঠল, নমস্কার, আমি অঙ্কিত ভট্টাচার্য। আর এনারা হলেন আমার মামা মামি, রণজিৎ মিত্র আর শোভা মিত্র। আদিত্য সবাইকে হাত জোর করে নমস্কার করলো। কিন্তু আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। অঙ্কিতবাবু প্যান্টের পকেট থেকে একটা ওয়ালেট বার করে আদিত্যর সামনে ধরল। এটা আপনার ওয়ালেট। আসলে সেদিন ভোরে হাঁটতে বেরিয়ে এটা আমিই পেয়েছিলাম। থানা থেকে আপনার ঠিকানা নিয়ে আপনার বাড়ি গিয়েছিলাম, কিন্তু প্রতিবেশীরা বললেন আপনি নাকি এখানে। আদিত্য ওয়ালেটটা নিয়ে খুলে সব কিছু মিলিয়ে নিল, কিন্তু অনেক ধন্যবাদ দিল। অঙ্কিত বাবু, আপনি যে কত বড় উপকার আমার করলেন। আসুন, আপনারা ভিতরে এসে বসুন। শোভা দেবী অঙ্কিতের কাছে গিয়ে ফিসফিসিয়ে বললেন, আসল কথায় আয় অঙ্কিত, ছবিটা দেখা। মামির কথা শুনে অঙ্কিত জামার পকেট থেকে ছবিটা বের করে আদিত্যর সামনে ধরল। এই ছবিটায় যে বাচ্চা ছেলেটা আছে সে আপনার কে হয় আদিত্যবাবু? আদিত্য ছবিটা দেখল, তারপর ওয়ালেট খুঁজে ছবিটা দেখতে পেল না। এই ছবিটা আপনারা? হ্যাঁ, আপনার ওয়ালেট থেকেই পেয়েছি। ওয়ালেটের মালিক সম্পর্কে জানতে গিয়ে এটা খুঁজেছিলাম আমরা, তখনই এই ছবিটা পাই। দয়া করে বলবেন এই ছেলেটা আপনার কে হয়, কোথায় আছে এখন? আদিত্যর মনের মধ্যে একটা আতঙ্ক বাসা বাঁধল। এতগুলো বছর পরে সে স্নেহ মমতা দিয়ে বড় করা ভাইকে হারানোর ভয়। আদিত্যকে চুপ করে থাকতে শোভাদেবী বললেন, চুপ করে আছেন কেন আপনি? বলুন না, আমার পলাশ কোথায় আছে? আদিত্য চমকে ওঠে। পলাশ? ও পলাশ নয়, ও আমার ভাই সাহিত্য সরকার। শোভাদেবী আসলে মুখ ডেকে কেঁদে উঠলেন। আমরা কি আপনার ভাইকে একবার দেখতে পারি? আদিত্য জোরপূর্বক মুখে একটা হাসি টেনে এনে বলল, ও তো এখন এখানে নেই ম্যাডাম, থাকলে অবশ্যই আলাপ করিয়ে দিতাম। শোভাদেবী না চাইতেও একটা প্রশ্ন করে বসলেন, ও কি আপনার নিজের ভাই? এই প্রশ্নটা হয়তো আশা করেছিল ও। শোভাদেবীর চোখের জল আদিত্যর মন ভিজিয়ে দেয়। সে সব সত্যটা বলার ইচ্ছা প্রকাশ করলো, পিছনে রূপাকে দেখে থেমে যায় ও। হ্যাঁ। রঞ্জিতবাবু ক্রন্দনরত শোভা দেবীকে ধরলেন। চলো শোভা, মিথ্যে স্বপ্ন দেখো না। তোমাকে বলেছি তো, পলাশ আর বেছে নেই। রঞ্জিত শোভাকে ধরে নিয়ে চলে যেতে চাইলে পিছন থেকে আদিত্য বলে ওঠে, আপনাদের ফোন নম্বরটা পাওয়া যাবে? অঙ্কিত ভট্টাচার্য ঘুরে আদিত্যর দিকে তাকালেন, তারপর নিজের নম্বরটা আদিত্যকে দিলেন। আদিত্য নোট করে নিল নম্বরটা। তারপর সবাইকে বিদায় দিয়ে ওনারা চলে গেলেন। সবাই চলে যাওয়ার পর আদিত্য দপ করে বসে পড়ল উঠোনে রাখা খাটিয়াটার উপর। সারিকা তড়িগড়ি করে গিয়ে আদিত্যর পাশে বসলো। তুমি ঠিক আছো? আদিত্য মলিন মুখে তাকালো সারিকার দিকে। এবার মনে হয় সব সত্য সামনে আনার সময় হয়েছে। না চাইতেও সাহিত্যকে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে আমায়। ওনারা কি সত্যিই সাহিত্যের? জানি না আমি। আচ্ছা সারিকা, সাহিত্য কি সত্যিই আমাদের ছেড়ে চলে যাবে এবার? আর দাদাভাই বলে ডাকবে না আমায়? আর অহনা? অহনাও তো সব সত্যি জেনে যাবে তাহলে। কোন সত্যি জানার কথা বলছো দাদাভাই? সরকার বাড়ির বসার ঘরে আজ একটা আলোচনা সভা বসেছে। উপস্থিত আছে সাহিত্য, রূপা, অহনা, অভিক, সারিকা, আদিত্য এবং সঙ্গে আছেন শোভা মিত্র, অঙ্কিত ভট্টাচার্য আর রঞ্জিত মিত্র। নিজের মনকে অনেকটা শক্ত করে আর সাহিত্যকে ওর আপনজনদের সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে ও। আদিত্য সাহিত্যের কাছে গিয়ে দাঁড়ালো, পর ওকে ধরে শোভাদেবীর কাছে নিয়ে গেল। আদিত্য কৌতূহলে চোখে তাকালো আদিত্যর দিকে। এসব কি হচ্ছে দাদাভাই? এনারা কারা? শোভাদেবী সাহিত্য দুই গালে হাত বুলিয়ে দিলেন। আমাকে চিনতে পারছিস না পলু? আমি তোর মাসিমণি। সাহিত্য আদিত্যের দিকে তাকালো পুনরায়। দাদাভাই, আমাদের মাসিমণি আছে, আগে বলনি তো। এত বছরেও জানতে পারিনি এনাদের কথা। আদিত্য একটা জোরে শ্বাস নিল। ও শুধু তোর মাসিমণি আর সাহিত্য আমাদের না? মানে?
আদিত্য সাহিত্যের কাছ থেকে খানিকটা সরে গেল। তারপর অহনা আর সাহিত্যের উদ্দেশ্য বলল, অহনা, সাহিত্য, জীবনের অনেকগুলো বছর তোরা পেরিয়ে এসেছিস। দুজনেরই বিয়ে হয়েছে, স্বামীর সন্তান আছে, কিন্তু জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে তোদের একটা কঠিন বাস্তবতার মুখোমুখি করতে চলেছি আমি। নিজের মনকে শক্ত কর অনাকাঙ্ক্ষিত একটা সত্য জানার জন্য। অহনা সেদিন সারিকা আর আদিত্যর কথা শুনলেও সারিকা সুকৌশলে কথাটা ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু একটা সন্দেহ থেকেই গেছে মনে, যেটা বারবার কৌতূহল জাগাচ্ছিল ওর মনে। তাই সেই কথাটা জানার জন্য ও খুব আগ্রহী। সেদিনও তুমি আমার কাছে কিছু জানার নিয়ে কথা বলছিলে, কিন্তু সর্দি ভাই কথাটা ঘুরিয়ে দিয়েছিল। আমি জানতে চাই দাদাভাই, কি এমন সত্যি আমরা জানলে তোমাকে ভুল বুঝবো? আদিত্য চাচ্ছিল্য সুরে হাসলো। দাদাভাই? আমি দাদাভাই না রে অহনা, আমি তোদের দাদাভাই নই। সাহিত্য, আমি তোরও দাদা নই। তোদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তোরা সবাই আলাদা আলাদা মা বাবার সন্তান। সাহিত্য অহনা দুজনেই যেন ফাটা কেঁপে গেল। অহনা টলে পড়ে যেতে গেলে অবিক ধরে নেয় ওকে। সাহিত্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যর দিকে। আদিত্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ভাই বোনের দিকে তাকালেই ও নিজের আবেগটা লুকাতে ব্যর্থ হবে। সাহিত্য আদিত্যের সামনে গিয়ে দাঁড়ালো, দুহাত ধরে জাজালো ওকে। এই দাদাভাই, তুই কি নেশা করেছিস? তোর তো নেশা করার অভ্যাস ছিল না, তাহলে কেন করেছিস? আর কিসব উল্টো পাল্টা বকছিস, সেগুলো নিজে শুনতে পাচ্ছিস? এই দাদাভাই মাথা নিচু করেই জবাব দিল আদিত্য। আমি যা বলছি সব সত্যি সাহিত্য, কোনো নেশা টেশা করিনি। আমি মিসেস মিত্র, তোর মাসিমণি হন। এক দুর্ঘটনায় আমি যখন সব সহায় সম্বল হারিয়েছিলাম, তখন তোকে পাই আমি পাহাড়ের কোল থেকে। তোর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল, এখনো সেটা ফিরে আসেনি। তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক আছে শোভাদেবীর সাথে। সাহিত্য দু পা পিছিয়ে গেল। আমি মানিনি এসব। জ্ঞান হওয়ার পর থেকে আমি তোকে দাদা আর অহনাকে বোন বলেই জানি, আর এটাই আমার কাছে চূড়ান্ত সত্য। আমি কোনো মাসিমণি চাই না। আমি আমার দাদা আর বোনকে চাই, আর কাউকে না। শোভাদেবী আসলে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। কি গো, শুনলে তুমি? মাসিমণি অন্ত ফান ছেলেটা নাকি তার মাসিমণিকেই চায় না। রঞ্জিত সান্ত্বনা দিল শোভাকে। শোভাদেবী সাহিত্যের কাছে এসে দাঁড়ালেন। সেই ছোটবেলা থেকে তোকে নিজের সন্তানের মতো মানুষ করেছি, নিজে নিঃসন্তান থেকেছি শুধু তোর স্মৃতি আগলে, আর আজ তুই আমাকে এতটা ফর করে দিলি পলাশ। দেখুন, আপনি ভুল করছেন। আমি আপনার বোন ফো নই, আমি পলাশ নই, আমি সাহিত্য, ডক্টর সাহিত্য সরকার, ফতারঞ্জন সরকার আর মন্দিরা সরকারের ছোট ছেলে। না, তুই আমার পলাশ, পলাশ মিত্র, প্রাণতোষ মিত্র আর প্রতিভা মিত্রের একমাত্র ছেলে। তুই চল আমাদের সাথে। আদিত্য এবার এগিয়ে এলে শোভাদেবীর কাছে। দেখুন মিসেস মিত্র, সাহিত্য একজন অ্যাডাল্ট পুরুষ। ও ছোটবেলা থেকে আমার কাছে মানুষ হয়েছে। আমি চাই যে ও ওর আপনজনদের ফিরে পাক, কিন্তু তাই বলে আমি ওর উপর জোর করে কিছু চাপিয়ে দিতে চাই না। ও যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে আমি ওকে আটকাবো না, কিন্তু ও যদি যেতে না চায় তাহলে আপনারা জোর করতে পারবেন না। পুরো সিদ্ধান্তটাই সাহিত্যের। অঙ্কিত ভট্টাচার্য হো হো করে হেসে উঠলেন, হাততালি বাজিয়ে বললেন, বাহ আদিত্যবাবু, আপনি তো ভালো সলিউশন দিলেন। আপনি খুব ভালো করেই জানেন পলাশ যেতে চাইবে না, তাই এই কথাটাই বললেন। এতগুলো বছর ধরে মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করে রাখলেন। সেই মা বাবা তো মারাই গেছেন, কিন্তু যখন পলাশের আপনজনরা ওকে খুঁজে পেল, তখন ওকে আপনি আটকে রাখতে চাইছেন। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি একজন আইনজীবী, তাই এসব মারপ্যাচ আপনি ভালোই জানেন। সাহিত্য অঙ্কিতকে নিজের দুই হাত দিয়ে হালকা ধাক্কা মেরে আদিত্যের আর অঙ্কিতের মাঝে এসে দাঁড়ালো। এই যে ভাই, শুনুন, অনেক বলে ফেলেছেন আপনি। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার দাদাকেই অপমান করছেন। বেরিয়ে যান এক্ষুনি আপনারা এই বাড়ি থেকে। আর কান খুলে শুনে রাখুন, আমি কোথাও যাব না। এটা আমার দাদার বাড়ি, আর আমি আমার স্ত্রী সন্তান নিয়ে এখানেই থাকব।
আদিত্য সাহিত্যকে অঙ্কিতের কাছ থেকে টেনে সরিয়ে আনলো। চুপ কর সাহিত্য, সম্পর্কে উনি তোর বড় ভাই হন। আমার কোনো ভাইটাই লাগবে না দাদাভাই, আমার যারা আছে তাদের নিয়েই আমি অনেক সুখে আছি। এই বয়সে এসে আমি আর দ্বিতীয় কোনো সম্পর্ক বা পরিবার কোনোটাই চাই না। রঞ্জিত মিত্র বলতে শুরু করলেন, আদিত্যবাবু, আপনি উকিল হলেও আমরাও আইন কিছু কিছু জানি। আমরা কোর্টে কেস করব পলাশ মিত্রের অধিকার নিয়ে। আপনারা আটকে দেখুন। চলো শোভা, অঙ্কিত চলো। শোভা দেবী যেতে না চাইল রঞ্জিত ওনাকে এক প্রকার জোর করে নিয়েই চলে গেলেন। অঙ্কিত একবার সাহিত্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে চলে গেলেন। সরকার বাড়িতে এখন পিনপতন, নীরবতা। সাহিত্য চোখে রাগ স্পষ্ট। তবে এইসব ঝামেলার মধ্যে আদিত্য খেয়ালই করেনি অহনাকে। অহনাকে দেখেই ধাক্কা খেলে আদিত্য ছুটে গিয়ে অহনার মাথাটা নিজের বুকে চেপে ধরল। তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না অহনা। তুই আমার বোনের পরিচয়ে থাকবি সারা জীবন। আমার আসল বাবা মা কোথায় দাদাভাই? ওনারা আর এই পৃথিবীতে নেই। অনেক বছর আগে তোর বাবা মা আর আমার বাবা মা একটা দুর্ঘটনায় মারা গেছেন। তখন তুই ছোট ছিলি। আর সেই দুর্ঘটনাতেই আমি খুঁজে পাই সাহিত্যকে। তখন থেকেই তোরা আমার পরিচয়ে বড় হয়েছিস। আমি কোনোদিন সেই পরিচয় তোদের থেকে কেড়ে নেব না। সাহিত্য যদি চায় তাহলে ওর পরিচয় কেউ কেড়ে নিতে পারবে না। ওনারা কেস করলে আমি লড়বো ওনাদের বিরুদ্ধে। সাহিত্য এসে আদিত্যের বুকে অন্য পাশে মাথা রেখে জড়িয়ে ধরল আদিত্যকে। আমি জানি না এগুলো সত্যি না মিথ্যে, তবে আমি তোর পরিচয়ে বাঁচতে চাই দাদা। আমি ওনাদের কাছে যাব না। আজ অর্ধেক জীবন পার করে ফেলার পরেও আমি তোকে ছাড়া অচল। আমাকে পর করে দিস না। অনেকগুলো বছর লন্ডনে কাটিয়ে যখন ফাঁকাফাঁকিভাবে তোর কাছে এলাম তোর সাথে থাকবো বলে, তখনই তুই আমাকে ওনাদের কাছে যেতে বলিস না প্লিজ দাদাভাই। আদিত্য সাহিত্য আর অহনাকে নিজের দুই হাতে দয়ে আগলে ধরল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি নিজের যথাসাধ্য চেষ্টা করব তোকে নিজের কাছে রাখার। তবে ওনাদেরও তুই অস্বীকার করতে পারিস না। যতই হোক ওনারা তোর রক্তের সম্পর্কের আত্মীয়। শারিকে ছেলে মেয়েদের নিয়ে পড়াতে বসেছে, যদিও হাসি খুশি মায়ের থেকে বেশি বাবার কাছে পড়তে বসে। কিন্তু আদিত্য একটা জরুরি কাজে বাইরে গেছে, তাই বাধ্য হয়ে মায়ের কাছেই পড়তে বসেছে ওরা। হাসি খুশিকে স্কুলের হোম টাস্কগুলো বুঝিয়ে দিয়ে আর অব্রকে 1 থেকে 100 পর্যন্ত লিখতে দিয়ে ও তিন্নিকে নিয়ে বসেছে বাংলা শেখাতে। তখনই হুড়মুড় করে ঘরে ঢোকে আদিত্যকে এমনভাবে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে শারিকা বিছানা থেকে নেমে ওর কাছে যায়। কি হয়েছে? এত চিন্তিত লাগছে তোমাকে? আমাদের দার্জিলিং যেতে হবে শারিকা। ওনারা কোর্টে কেস করার আগেই আমাদের হাতের কাছে সব প্রমাণ সাজিয়ে রাখতে হবে। আদিত্যকে হাঁপাতে দেখে শারিকা টেবিল থেকে জলের গ্লাসটা এনে আদিত্যকে দিল। শান্ত হও, এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। আমার মন বলছে ওনারা সাহিত্যের অধিকার নিয়ে কোর্টে যাবে না। ওনারা দেখেছেন তোমাকে সাহিত্য ঠিক কতটা ভালোবাসে। উনি যদি সত্যি সাহিত্যের মাসি হন তাহলে উনি কখনোই চাইবেন না ওনার বোনপো কষ্টে থাকুক। বরং দুতরফ থেকে ঠান্ডা মাথায় একটা আলোচনা করে নিলে ভালো হতো, যেখানে শুধুমাত্র মিসেস মিত্র, মিস্টার মিত্র, সাহিত্য আর তুমি থাকবে। শারিকার কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে গেল। রঞ্জিত মিত্র আর শোভা মিত্র নিজেরা এলেন একটা সলা পরামর্শ করতে। শারিকার কথা মাত্র আদিত্য সাহিত্যকে সঙ্গে নিয়ে শোভাদেবী আর রঞ্জিত মিত্রের সঙ্গে আলোচনা করার জন্য ঘরে গেল। শোভাদেবী মিচকি হেসে সাহিত্যের গালে হাত রাখলো। অনেক ভেবে দেখলাম জানিস তো, আমার তোকে ছাড়া 26টা বছর যখন কাটাতে পেরেছি তখন বাকি জীবনটাও পারবো, কিন্তু আদিত্য সেটা পারবে না। তাই তোকে তোর দাদার কাছেই রেখে গেলাম। আদিত্য অবাক হয়ে তাকালো শোভাদেবীর দিকে। আপনি যাহা বলছেন ভেবে বলছেন মিসেস মিত্র? হ্যাঁ, আমি একদম ভেবেই বলছি সবটা। তবে আমার একটা শর্ত আছে। সাহিত্য কৌতূহলে চোখে তাকালো ওনার দিকে। শর্ত? সাহিত্যকে খানিকটা ভয় পেতে দেখে শোভাদেবী হেসে উঠলেন। হ্যাঁ, বছরে 2 বার অন্তত 1 সপ্তাহের জন্য হলেও তোকে আমাদের কাছে যেতে হবে দার্জিলিংয়ে। আমারও তো ইচ্ছে হয় নাতনির সঙ্গে বসে খেলা করতে। আদিত্য সন্ধিহান দৃষ্টিতে প্রশ্ন করলো শোভাদেবীকে, আপনি কি মন থেকে? হ্যাঁ, আমি যা বলছি মন থেকেই বলছি। ও তোমার কাছেই থাকুক বাবা, তোমার ভাই হয়েই থাকুক। পেরিয়েছে সময়, পেরিয়েছে 6টা মাস, যে যার মতো সুখে আছে নিজের সংসারে।
শুধু সুখী হতে পারেনি সারিকার সাথে প্রতারণা করা ওর এক সময়কার প্রিয় বান্ধবী। 2 বার বিয়ের ফেনীতে বসলেও তার সিঁদুর অক্ষত থাকেনি। গত 3 মাস হলো আবির পরলোক গমন করেছে। আদিত্য আবিরের চিকিৎসার পিছনে টাকা খরচ করেও শেষ রক্ষা করতে পারেনি। মৃত্যুর আগেও শেষ ইচ্ছে ছিল মেয়েদের হাতে জল খাওয়ার। সারিকার ইচ্ছা না থাকলেও আদিত্য হাসি খুশিকে নিয়ে একবেলা সময় কাটিয়েছে আবিরের সঙ্গে। সর্বশেষে সুখে আছে সারিকা। এখন তার বড়া সংসার, স্বামী, সন্তান, দেওয়ার, যা নিয়ে তার পরিপূর্ণ সংসার। এক পূর্ণিমার রাতে আদিত্যর কাঁধে হেলান দিয়ে বসে আছে সারিকা। আমার অন্তর্দহনটা তুমি নিভিয়েছ আদিত্য, না হলে অন্তরের দহন নিয়ে আমার জীবনটাই শেষ হয়ে যেতে বসেছিল। সেই অন্তরের দহনটা নিভিয়ে তুমি সেখানে ফুল ফুটিয়েছ। আর তুমিও যে আমার অন্তরের দহনটাকে তোমার ভালোবাসা দিয়ে সাজিয়ে তুলেছে, সেই খবর কি তুমি রাখো? সারিকা মৃদু হেসে আদিত্যের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে আদিত্যর দিকে আরও ঘেঁষে বসলো। আমার সন্তানদের বাবাকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি। আদিত্য সারিকার কপালে চুম্বন এঁকে দিল। আমিও যে আমার সংসারের রানীকে খুব ভালোবাসি। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা আজকে এখানে শেষ হলো। গল্পটা কেমন লেগেছে একটু গঠনমূলক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর গল্পটা ভালো লাগলে গল্পটাকে শেয়ার করবেন, গল্পটাকে লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।